দেশে করোনায় শিশুসহ আরও ২১ জনের মৃত্যু। মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। ঈদের ছুটিতে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন নমুনা পরীক্ষায় শনাক্তের হার সর্বোচ্চ। এবার করোনা হটস্পটে রূপ নিয়েছে চট্টগ্রাম। প্রতিদিন শনাক্ত হচ্ছে ১৫০ থেকে ২০০ জন। অবাধে প্রবেশ ও বের হওয়ায় বাড়ছে সংক্রমণ, বলছেন চিকিৎসকরা। শিথিল লকডাউন ও অপরিকল্পিত পদক্ষেপের কারণে কমছে না সংক্রমণ, মত বিশেষজ্ঞদের। জুনে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ। পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা, বলছে সরকার। করোনা দুর্যোগের মধ্যেও বিশ্বের তৃতীয় চাল উৎপাদকের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখলেও বঞ্চিত কৃষক, বাজেটে অর্থ বরাদ্দের পরামর্শ। এবং খুলনার কয়রায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে ঢুকছে পানি। প্লাবিত গ্রামের পর গ্রাম, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। মহাপরিকল্পনার কথা জানালো প্রশাসন। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এক শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। এদিন গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৫,৪০৭ জনের নমুনা পরীক্ষায় ১১৬৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা কিনা শনাক্তের হারের দিক দিয়ে সর্বোচ্চ। ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত ৮ দিনে নমুনা পরীক্ষার গড় ছিল ৯,০০০-এর বেশি। ঈদের দিন থেকে সবশেষ ২৪ ঘন্টায় পরীক্ষার হার কমেছে প্রায় ৩,৫০০। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ ২৪ ঘন্টায় প্রায় ৫,৫০০ নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১১৬৬ জনের দেহে। মৃত্যুর তালিকায় যোগ হয়েছে ২০ বছরের কম বয়সী ২ জন সহ ২১ জন। ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরে ১ জন এবং ৮১ থেকে ৯০ বছরে ১ জন। ঢাকা যদি আমরা এলাকা দেখি, ঢাকা ডিভিশনের ১৫ জন, চট্টগ্রাম ডিভিশনের ৪ জন এবং বরিশাল ডিভিশনের ২ জন। ঈদে বাড়ি ফেরা ও ছুটি শেষে কর্মস্থলে যোগদানকারীদের আবারও মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয় ব্রিফিংয়ে। প্রত্যেককেই মাস্ক ব্যবহার করবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন এবং মাস্কটা সঠিক উপায়ে পরতে হবে। মাস্ক লাগিয়ে মাস্ক যেন আমরা খুলে না রাখি এবং যখনই আমার কাছে কেউ আসবে আমি যেন মাস্কটা সঠিকভাবে ব্যবহার করি। সবশেষ ২৪ ঘন্টায় ১৮২ জন আইসোলেশনে গেছেন। এ নিয়ে মোট আইসোলেশনে থাকা ব্যক্তির সংখ্যা ৪,৭৭০ জন। আপনার সুরক্ষা আপনার হাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একদিকে সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে শিথিল লকডাউন। এরই মধ্যে শেষ হচ্ছে সাধারণ ছুটি। তাহলে এরপরে কি? বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত পদক্ষেপের কারণে পুরোপুরি সুফল মিলছে না অঘোষিত লকডাউনের। অর্থনীতিবিদরাও বলছেন, ঈদের পরের সময়ে মন্থর অর্থনীতির সুযোগ কাজে লাগিয়ে হতে পারে কঠোর লকডাউনের উত্তম সময়। আর কর্তৃপক্ষের সোজা জবাব ব্যবস্থা বুঝেই নেওয়া হবে ব্যবস্থা। রাশিদ লিমনের রিপোর্ট। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রামে ৩রা এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রথম এক মাসে রোগীর সংখ্যা ছিল মাত্র ৮৯ জন, কিন্তু পরের ২০ দিনে রোগীর সংখ্যা ২,০০০-এর বেশি। বিশেষ করে ২০ মের থেকে প্রতিদিন ১৫০ কিংবা তার চেয়েও বেশি রোগী শনাক্ত হচ্ছে চট্টগ্রামে। এর মধ্যে ওই দিনেই রোগীর সংখ্যা ছিল ২৫৭ জন। সেই অনুযায়ী চট্টগ্রামকে করোনা সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করেছেন সিভিল সার্জন। জনগণ কিন্তু সে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে নাই, তার কারণে আজকে এই ভয়াবহ পরিস্থিতির দিকে দেশ এগিয়ে গেছে। নগরীতে প্রতিদিন ১৫০-এর বেশি রোগী শনাক্ত হলো। করোনা বিশেষায়িত হাসপাতাল রয়েছে মাত্র ২টি, যেখানে আবার শয্যা সংখ্যা মাত্র ১৩০। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরও রোগী নিয়ে হাসপাতালে ঘুরছে স্বজনেরা। ফলে আক্রান্ত রোগী থেকে সংক্রমণের হারও ক্রমশ বেড়ে চলেছে। ২.৫ মাস ধরে এই সমস্ত গল্প শুনছি যে প্রাতিষ্ঠানিক
আইসোলেশন হাসপাতাল গড়ে উঠবে অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হবে, কিন্তু কিছুই হয়নি। এখন যখন রোগে আক্রান্ত হচ্ছেন নতুন করে, হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরছেন কিন্তু ভর্তি হতে পারছেন না। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ার বেশ কটি কারণ চিহ্নিত করেছেন চিকিৎসকরা। গার্মেন্টস এবং বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান খোলা রাখাকে কারণ হিসেবে দেখছেন তারা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি স্বাস্থ্য ব্যবস্থা, রোগী অনেক কিন্তু বেড নেই হাসপাতালে মোটেও। তবে শেষ পর্যায়ে এসে চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এবং খুলশীর ইম্পেরিয়াল হাসপাতালকে করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে শিথিল লকডাউন, এরই মধ্যে শেষ হচ্ছে সাধারণ ছুটি। তাহলে এরপরে কি? বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত পদক্ষেপের কারণে পুরোপুরি সুফল মিলছে না অঘোষিত লকডাউনের। অর্থনীতিবিদরা বলছেন ঈদের পরের সময় মন্থর অর্থনীতির সুযোগ কাজে লাগিয়ে হতে পারে কঠোর লকডাউনের উত্তম সময়। আর কর্তৃপক্ষের সোজা জবাব অবস্থা বুঝেই নেওয়া হবে ব্যবস্থা। রাশেদ লিমনের রিপোর্ট। করোনাকালের ৮০ দিন পেরিয়ে বাংলাদেশ, এরই মধ্যে হয়ে গেল ঈদ। অচেনা এই ঈদের আগেও ঢল ছিল বাড়ি ফেরায়। এই ঈদটা বাড়িতে থাকার কথা থাকলেও অনেকে রাখেননি সেই কথা। আবার উদাসীনতা স্বাস্থ্যবিধি মানতে কিংবা মানাতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে রোগীর হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২২ মে থেকে ২৪ মে শনাক্তের হার ছিল ১৭%, আর সবশেষ মঙ্গলবারে এই সংখ্যা ২১.৩৪%। অন্যদিকে ৬ দফা বাড়িয়ে সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে ৩০ মে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, এত কিছুর পরে হিসেবের খাতায় জমা হলো কি? বিশেষজ্ঞরা বলছেন গত ২ মাসের ছুটির সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। পরিকল্পনায় দরকার আরও দূরদর্শিতা। সিদ্ধান্ত হওয়া উচিত অত্যন্ত সুপরিকল্পিত, এবং যে সিদ্ধান্তই নেওয়া হোক সেটা যেন সর্বাংশে বাস্তবায়ন হয় এবং এ ব্যাপারে যেন কোনো দোদুল্যমনতা না থাকে, যেটা আগেই ঘটেছে। লকডাউনটা যে আমরা দিয়েছি ২ মাস আমরা নষ্ট করে ফেলেছি, কিন্তু স্ট্রিক্টলি আমরা লকডাউনের ফসলটা আমরা ঘরে তুলতে পারি। স্ট্রিক্টলি লকডাউন দিয়ে টেস্ট অনেক বাড়িয়ে, যে যখন চাচ্ছে ওদেরকে টেস্ট করে এবং মানুষকে অনুপ্রাণিত করা যে তোমরা এসে টেস্ট করে ওরা আইসোলেট হয়ে যায়। এভাবে যদি আমরা দমন করে নিতে না পারি, তাহলে একটা ভয়াবহ অনেক রোগীর নাম্বার বেশি হয়ে যাবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল এবং এটা সঠিকভাবে ম্যানেজ করতে পারবে না। অর্থনীতিবিদরাও বলছেন ঈদের পরের এই সময়টাতে এমনিতেই মন্থর থাকে অর্থনীতি, তাই সময়টা কাজে লাগিয়ে হতে পারে কঠোর লকডাউনের উত্তম সময়। অর্থনৈতিক কর্মকাণ্ড একেবারেই কম রেখে আগামী ১৫ দিন, তারপর থেকে এই কর্মকাণ্ডে কি করে যাওয়া যাবে, বিভিন্ন সেক্টরের কোন জায়গা কতটুকু খুলতে হবে, সেই ক্ষেত্রে কি স্বাস্থ্যবিধি মানতে হবে, সেই প্রস্তুতিটা এই সময় নেওয়া যায়। এই পরিস্থিতিতে জীবন ও জীবিকার সমন্বয়ের কথা ভেবেই পরবর্তী সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে বলে জানান সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। মানুষের কল্যাণে সব দিক বিবেচনা করে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আমাদেরকে সেই সিদ্ধান্ত জানাবেন। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদেরকে এই বিষয়টি জানাতে পারব। প্রতিমন্ত্রী জানান বৃহস্পতিবার ঘোষণা আসতে পারে পরবর্তী সিদ্ধান্তের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার এ দহনকালে ঈদ, উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে নিত্য বসতি, পরিবারের সদস্যদের সান্নিধ্যে তবু ঈদের সময়টাতে একটু সুখ সময় কাটানো, এই সুযোগটাও পান না এমন মানুষের কাতারে আছেন দেশের গণমাধ্যম কর্মীরা। অচেনা এ ভিন্ন সময় দায়িত্বশীলতার জায়গাটা যেন একটু বেশি, সাথে থাকছে কাজ করতে গিয়ে নিজের পরিবারের সদস্যদের সংক্রমিত করারও ঝুঁকিও। তবু কাজের মধ্যেই ঈদ উদযাপন করছেন দেশের গণমাধ্যম কর্মীরা। এহসান জুয়েলের রিপোর্ট। ২৪ ঘন্টা সজাগ গণমাধ্যমের চোখ, তাই অন্যরা যখন ঈদ আনন্দে মেতে থাকেন তখনও নিজেদের উৎসব বিসর্জন দিয়ে কাজ চালিয়ে যেতে হয় গণমাধ্যম কর্মীদের। এবারের প্রেক্ষাপট আরও ভিন্ন। শুধু করোনা ভাইরাসে আক্রান্তদের খবর দেয়া নয়, নিজেরাও খবর হচ্ছেন সংবাদকর্মীরা। এখন পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫০০ সংবাদকর্মী। উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। পরিবারের মানুষগুলোকে সময় দিতে পারেন না। আগেকার ঈদের দিনগুলোতে এমন আফসোস ছিল, এবার যোগ হয়েছে উৎকণ্ঠাও। পরিবার আমাদের কারণে আমাদের কথা ভেবে উদ্বিগ্ন থাকে। আবার আমরা যে বাইরে ঘুরে ফিরে যাই, ঘুরে ফিরে গিয়ে আবার যখন পরিবারের কাছে রাত্রে ফিরি, তখন আমাদেরও আসলে দুশ্চিন্তা হয়। ঈদের আনন্দ নয়, কাউকে ঈদ মোবারক না দিয়ে আমরা মানুষকে মৃত্যু সংবাদ দিয়ে গেছি। দেশের
জন্য কাজ করা, এই ধরনের একটা ফিলিংস কাজ করে যখন, তখন ভালোই লাগে। কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তাই মাঠের দায়িত্ব কিংবা পরিবারের সান্নিধ্যে নয়, অনেকের ঈদের সময় কাটছে আইসোলেশনে এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে। আইসোলেশনের থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারেই রুমে কাটাচ্ছি। পরিবারের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে না পারা, এই রুমে বসেই খাওয়া দাওয়া করা, এমন অভিজ্ঞতা আসলে কখনো হবে এমনটা আমরা ভাবি নাই। যে কোনো বিপর্যয়ের সময় গণমাধ্যম কর্মীদের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। ঈদের দিনগুলোতেও পিছু হটার সুযোগ নেই। করোনার যুদ্ধে জয়ী হবার তথ্য মন্ত্র জেনে সচেতন হতে পারে, তাহলেই কিন্তু আমরা করোনা কাল পার হতে পারবো, এবং সেই কাজটি গণমাধ্যম কর্মীরা নিরলসভাবে জানবাজি রেখে প্রতিদিন করে চলেছেন। কোথা দিয়ে ঈদ যায়, কোথা দিয়ে সাধারণ দিন যায়, সেই খবর রাখার সময়ও হয়তো গণমাধ্যম কর্মীদের হয় না। কর্মস্থলে ঈদের আনন্দবাড়ির সফরটা এবার তাই উদযাপনের পরিবর্তে উৎকণ্ঠায় কেটেছে গণমাধ্যম কর্মীদের। তবু দায়িত্বশীলতা আর পেশাদারিত্বের জায়গাটা সমুন্নত রেখেই কাজ করে যেতে হচ্ছে তাদের। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরও থাকছে। করোনা আতঙ্কের মধ্যে মশার উপদ্রবে নাকাল সাভারের সাধারণ মানুষ, কীটনাশক ছিটানোর দাবি জনপ্রতিনিধিদের, বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আহ্বান। খুলনার কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় আমপানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে প্রতিদিন প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। গৃহহীন মানুষ এখন খুঁজছে নিজেদের মাথা গোজার ঠাঁই। ত্রাণ নয়, তারা চান টেকসই বেড়িবাঁধ। বিভাগীয় কমিশনার জানান, খুলনা অঞ্চলের বাঁধ নির্মাণে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। ঘূর্ণিঝড় আমপানের আঘাতের চিহ্ন দক্ষিণের জনপদ কয়রার দক্ষিণ বেতকাশির প্রতিটি পরতে পরতে উপকূলীয় এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা সরজমিনে দেখতে মঙ্গলবার সংসদ সদস্যের পাশাপাশি খুলনা বিভাগীয় প্রশাসনের একটি দল নদীপথে কয়রা ও শ্যামনগর উপজেলার ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন। দুপুরে দক্ষিণ বেতকাশির গোলখালী এলাকায় পৌঁছালে নদীপাড়ে জড়ো হয় কয়েকশো নারী পুরুষ। এ সময় তারা দাবি জানান, ত্রাণের চেয়ে বেশি দরকার টেকসই বেড়িবাঁধ। বেড়িবাঁধ আমরা টেকেই রাখছি এখনো পর্যন্ত। যদি আমাদের গেওর পাইলিং এবং বাঁশ এবং বস্তা না হয়, আমাদের বাপদাদা ভিটা বাড়িতে আমাদের বসত করা অসম্ভব। আমরা দেখছি আসলে যত টাকা বরাদ্দ হয় তার হচ্ছে 60% টাকা হচ্ছে বাস্তবায়ন হয়। যদি আমরা পানিতে মরেই যাই তাহলে খাদ্য দিয়ে আমরা কি করব? আমরা চাই টেকসই বেড়িবাঁধ। খুলনা বিভাগীয় কমিশনার জানান, খুলনা অঞ্চলের বাঁধ নির্মাণে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এখন লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষকে ঘরে ফিরিয়ে আনা। ঝড় তুফান শুরু হলে পানি উন্নয়ন বোর্ডের যে উপস্থিতি দরকার, যে ধরনের অ্যাক্টিভিটি দরকার, সে ধরনের অ্যাক্টিভিটি অনেক সময় পায় না বলে লোকজনের ব্যাপক অভিযোগ আছে। তারা আমাকে ওই মন্ত্রণালয় বলেছে যে এবার পাবে। স্থানীয় সংসদ সদস্য অবশ্য অক্টোবর থেকে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার আশ্বাস দেন। আগামী অক্টোবর থেকে ইনশাআল্লাহ এই বাঁধের কাজ শুরু হবে। এখন আমরা এই বাঁধ মেরামত করার জন্য যা যা প্রয়োজন সেটি আমরা করব। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আমপানে খুলনা অঞ্চলের উপকূলীয় উপজেলায় 55 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় আমপানের আঘাতে লন্ডভন্ড খুলনার কয়রা উপজেলার বেড়িবাঁধ। জোয়ারের পানিতে দেখে বোঝার উপায় নেই বেড়িবাঁধের অস্তিত্ব। প্রতিদিন পানির নিচে ভাসছে, আবার জেগে উঠছে। স্থানীয়দের দাবি, দ্রুত এসব বেড়িবাঁধ পুনর্নির্মিত না হলে ভেঙে পড়বে গ্রামীণ অর্থনীতি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, কয়রা, খুলনা। মোংলায় সুপার সাইক্লোন আমপানের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গতকাল কাইনমারি, কানাইনগর ও চিলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের খোঁজ খবর নেন। গত 20 মে ঘূর্ণিঝড় আমপানের আঘাতে মোংলা উপজেলার 4টি ইউনিয়নের অন্তত 10টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভেঙে যায় নদী সংলগ্ন প্রায় 10 কিলোমিটার এলাকার বেড়িবাঁধ। গুড়ি বৃষ্টিতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে কিছুটা দুর্ভোগে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীরা। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ,
পাটুরিয়া দৌলতদিয়া রোডে কিন্তু এটা আসলে আজকে রাত অর্থাৎ যে রাত 3টার পর থেকে এটাই কিন্তু ঝড়ো হাওয়া এবং প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে কিন্তু এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রোডে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। তো কিছু সময়ের জন্য 3 ঘন্টার জন্য কিন্তু ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু 15 থেকে 20 মিনিটের ভিতরে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু প্রচণ্ড যে বৃষ্টি এবং ঝড়ো বাতাস সব কিছু মিলে কিন্তু ঘাটে যে যে যাত্রী বা যে ঘরমুখ মানুষ বা ঘরে ফেরা মানুষ এদের সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে। সেই ক্ষেত্রে আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাকে যতটুকু জানিয়েছে যে এটা আসলে বৈরী আবহাওয়ার কারণে এটা কিন্তু একদিকে এটা পল্টনগুলো ডুবে যাচ্ছে, পল্টনের কিন্তু বিভিন্ন জায়গায় পল্টন উঠাতে হচ্ছে, নামাতে হচ্ছে এবং ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছে। তারপরেও কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপারের জন্য তারা কিন্তু ঘাট নিয়োজিত রয়েছে এবং সবগুলো ফেরি কিন্তু তারা চালানোর চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়া রোডের যে পাড়গুলো রয়েছে ঘাটের, সেই পাড়গুলো কিন্তু আসলে 2 দিন ধরে প্রতিনিয়ত ভাঙছে। এটাও কিন্তু একটি সমস্যা বলে ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। তারপরে বৃষ্টি ঝড়ো হাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু একটা যে খারাপ অবস্থা, আকাশে প্রচণ্ড মেঘ রয়েছে। এই ছিল আমার কাছে আসলে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। গুড়গুড়ি বৃষ্টিতে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। প্রতি ঈদ মৌসুমে হাজার হাজার পর্যটকের মিলন মেলায় পরিণত হতো সাগরকন্যা কুয়াকাটা, কিন্তু এবছর করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পর্যটক শূন্য কুয়াকাটা। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত সৈকতে চলাচল পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুজন ধামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। নীরব চারপাশ, সৈকতে নেই কোনো পর্যটকের আনাগোনা, অথচ সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় প্রতি বছর ঈদের ছুটিতে থাকত পর্যটকদের উপচে পড়া ভিড়। এবছর করোনা ভাইরাসের কারণে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। চিরচেনা কুয়াকাটা সমুদ্র সৈকত এখন যেন স্থানীয়দের কাছেই অচেনা লাগছে। আমার এতটুকু বয়সে এইরকম পর্যটক শূন্য কখনো দেখিনি। সরকারি নির্দেশে পর্যটক আসা বন্ধ থাকায় শূন্য হোটেল মোটেলগুলো, কর্মহীন হয়ে পড়েছেন রেস্তোরাঁ, ট্যুরিস্ট বোট, ওয়াটার বাস সহ সংশ্লিষ্টরা। আয় রোজগার না থাকায় অনেকটাই অসহায় তারা। কুয়াকাটা যারা ব্যবসায়ীরা নির্ভরই করে একমাত্র পর্যটকদের উপর। পর্যটক শূন্য হওয়ায় ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে। আমাদের বউ বাচ্চারা অন্ধারে অনাহারে আছে, কেউ আমাদের খোঁজ খবরও নেয় না। লোনের বোঝা মাথায় নিয়ে আমরা আগাচ্ছি। এখন এটা ধারাবাহিকতা টিকিয়ে রাখতে হলে আমাদের সহায় শর্তে গভর্নমেন্টের কাছ থেকে ঋণের প্রয়োজন। এদিকে সমুদ্র সৈকতে জনসমাগম ঠেকাতে এবং সরকারের নির্দেশনা মানতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। বেশ কিছু লোকজন এসে ভিড় করছিল, তাদেরকে আমরা বরাবর মধ্যে নিষেধ করেছি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেছি, যে কারণে তারা বেঁচে আসতে পারেনি। এবং সরকারের নির্দেশনা মোতাবেক আমরা এটা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম চালিয়ে যাব। 19 মার্চ থেকে প্রশাসন 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটাকে লকডাউন ঘোষণা করে। এরপর থেকেই বন্ধ রয়েছে 4 শতাধিক হোটেল মোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠান, আর কর্মহীন হয়ে পড়েছেন এর সাথে যুক্ত থাকা 5000 শ্রমিক মালিক। সময় সংবাদ, পটুয়াখালী। করোনায় দেশের শিল্প ও সেবা খাতের চরম বিপর্যস্ত অবস্থায় ভরসা কৃষিখাত। বড় মৌসুমে বাম্পার ফলন দিচ্ছে খাদ্য নিরাপত্তা। একই সাথে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের 3য় চাল উৎপাদকের মর্যাদাও পেতে যাচ্ছে বাংলাদেশ। অথচ এসব সাফল্যের দাবিদার কৃষকরা পান না ফসলের ন্যায্য মূল্য। ভোগান্তি রয়েছে কৃষি ঋণ বা প্রণোদনা পেতে। অর্থ ছাড়ের দীর্ঘসূত্রিতায় গতি পাচ্ছে না কৃষির প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম। এসব সমস্যা সমাধানে বাজেটে অর্থ বরাদ্দের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। শুভ খানের রিপোর্ট।
প্রাণঘাতী করোনায় বিশ্ব এখন খাদ্য সংকটের আশঙ্কায়। সেই সময় বড় উৎপাদন নির্ভর রাখছে বাংলাদেশকে। শুধু তাই নয়, মার্কিন কৃষি বিভাগ বলছে এবছর 3,60,00,000 টন উৎপাদন নিয়ে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের তৃতীয় চাল উৎপাদক হতে যাচ্ছে বাংলাদেশ। করোনায় কৃষিকে গুরুত্ব দিয়ে 28,500 কোটি টাকার ঋণ ও প্রণোদনা বরাদ্দ দিয়েছে সরকার। তবে ঋণ পেতে কৃষককে জমির দলিল এবং ভূমিহীন বর্গা চাষিকে দেখাতে হবে চুক্তিপত্র, যা বেশিরভাগ বর্গা চাষিরই নেই। গুদাম সংকটে বড় মৌসুমে মাত্র 20 লাখ টন ধান চাল কিনবে সরকার। এ অবস্থায় ভর্তুকি দিয়ে কৃষককে প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় শস্য সংরক্ষণাগার নির্মাণে উদ্বুদ্ধ করার পরামর্শ কৃষিবিদদের। বর্গা চাষি এবং অন্যান্য চাষির সুনির্দিষ্ট সংজ্ঞায়িত এবং নিবন্ধিত করে তারপর উদ্যোগ নিতে হবে যে এই টাকাটা কিভাবে দেওয়া হবে। যিনি নিবন্ধিত কৃষক হবেন তার বাড়িতে একটা গুদামঘর থাকতে হবে। এবার হাওর এলাকায় ধান কাটায় কৃষককে স্বস্তি দিয়েছে কম্বাইন হারভেস্টার। অথচ 2019-20 অর্থ বছরে প্রায় 9 মাস কৃষি যান্ত্রিকীকরণে অর্থায়ন বন্ধ ছিল। যেসব মেশিন বাংলাদেশে ব্যবহার হয় তাদের দাম প্রায় 30 লাখ টাকার কাছাকাছি। ভর্তুকির পরও একটা বড় অংশ থেকে যায়, যেগুলো প্রাইভেট কোম্পানি থেকে আমরা এগুলিতে অর্থায়ন করি। কৃষকের আসলে অ্যাক্সেস টু লোন থাকা উচিত। প্রতিনিয়ত বাড়ছে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, যা মোকাবেলায় প্রয়োজন ব্যাপক গবেষণা। অথচ বাজেটে কৃষি খাতে বরাদ্দের সিংহভাগ ব্যয় হয় সার, তেল, বীজের ভর্তুকিতে। যান্ত্রিকীকরণের ক্ষেত্রে আমাদের একটা প্রকল্প থাকবে, যেটা 3,200 কোটি টাকার একটা প্রকল্প আমরা আশা করি পাবো। এছাড়া আমাদের যে প্রকল্পগুলি পাইপলাইনে আছে আমরা সবগুলি হয়তো এবছর পাবো। বরাদ্দকৃত অর্থ ব্যয় যাতে দুর্নীতি না হয় সেদিকে কঠোর নজরদারির পরামর্শ কৃষি খাত সংশ্লিষ্টদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ সময় চালু না থাকলে রেলের ইঞ্জিনের বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই লকডাউনের পর যাতে সমস্যা দেখা না দেয় সেজন্য নিয়মিত চলছে পরীক্ষা নিরীক্ষা। তবে মেরামত যন্ত্রাংশের সরবরাহ কমে যাওয়ায় রক্ষণাবেক্ষণে বেগ পেতে হচ্ছে মেকানিকদের। তবে রেল কর্মকর্তারা বলছেন প্রতিটি ইঞ্জিনই সচল রয়েছে। রেল সেবা চালু হলে সর্বোচ্চ সেবা দিতে তারা প্রস্তুত বলেও জানানো হয়। কমলাপুর লোকোশেডে স্টার্ট বন্ধ হয়ে দীর্ঘদিন এভাবেই পড়ে আছে ট্রেনের ইঞ্জিন। একটি ইঞ্জিনের অর্থনৈতিক জীবনকাল 25 বছর হলেও এখানে আছে 40 থেকে 45 বছরের মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনও। দীর্ঘ সময় পড়ে থাকলে এসব ইঞ্জিন আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা মেকানিকদের। টেক্সচার মোটর ব্লুয়ার পাওয়ার কমে যাবে, তারপরে ইঞ্জিন আগে পিছে মুভমেন্ট হবে না, ব্যাটারি বসে যাবে, তারপর ইলেকট্রিক যে কতগুলো জিনিস আছে আপনার ওই সমস্যা হয়ে যাবে। তবে লকডাউনের এই সময় ইঞ্জিন রক্ষণাবেক্ষণে সীমিত আকারে চালু রয়েছে লোকোশেড ও ওয়ার্কশপ। বর্তমানে রেলওয়েতে ইঞ্জিন রয়েছে 273টি, যার অধিকাংশেরই মেয়াদ পেরিয়ে গেছে বহুকাল আগে। লকডাউনে দীর্ঘদিন পড়ে থেকে ইঞ্জিনগুলো যাতে যান্ত্রিক সমস্যায় না পড়ে সেজন্য সীমিত আকারে ওয়ার্কশপ খোলা রেখে চলছে ইঞ্জিনের পরীক্ষা নিরীক্ষা। এগুলি চাল পানি দেখতেছি, ইঞ্জিনের সমস্যা আছে কিনা তা দেখতেছি। এই সপ্তাহে 2-3 স্টার ডাউন লাগে, প্রাথমিক এসব কার্যক্রমের পাশাপাশি চাহিদা অনুযায়ী ভারী মেরামতেরও কাজ চলছে কমলাপুর লোকোশেডে। তবে যন্ত্রাংশের সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে মেকানিকদের। সব আটকে গেছে, বন্ধ আসে না, অনাপাতত এমনি চালাইতেছে আর কি। তারা এখন কোনো কাম নাই, বসা ওই 2-3টা কন্টেনার যায়, কন্টেনার দিলে এই যে কেমন এটা কাজ করলাম, এটা চেক ঠাক করে কন্টেনার যায় করে। সংশ্লিষ্টরা বলছেন ট্রেন চলাচল শুরু হলে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত আছে সবকটি ইঞ্জিন। যদি আজকে থেকে অর্ডার আসে যে কালকে এরকমই তো আসতেছে অর্ডারগুলো, বুঝছেন, তাহলে তো সেক্ষেত্রে আমাদেরই করতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে আর কি, এগুলো যাতে সচল থাকে আর কি। গাড়ি যদি চালু হয় আমরা যাতে চালাইতে পারি আর কি। 25 মার্চ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল, তবে সীমিত আকারে চলছে পণ্যবাহী ট্রেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সাভার পৌর এলাকা ও আশুলিয়ায় মশার উপদ্রবে নাকাল সাধারণ মানুষ। একেতে করোনা আতঙ্ক, তার উপর মশার জ্বালায় ঘরে থাকায় দায় হয়ে দাঁড়িয়েছে। জনপ্রতিনিধিরা বলছেন সরকারি নির্দেশনা মেনে নিয়মিত মশক নিধক কীটনাশক ছিটাচ্ছেন তারা। তবে বাসিন্দাদের সচেতন থেকে বাসা বাড়িতে জমে থাকা পানি নিষ্কাশনের আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সাভার থেকে মুজাফফর হোসাইন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সাভার পৌর এলাকা ও আশুলিয়া শিল্পাঞ্চল ঘনবসতিপূর্ণ এলাকা।
অপরিকল্পিত নগরায়নের ফলে এই অঞ্চলে ঝুঁকিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, খাল ও নালায় জমে থাকা পানি নিষ্কাশিত হতে না পেরে এভাবেই মশামাছি কিলবিল করছে। সরকারি নির্দেশনা মেনে প্রতিদিনই বিভিন্ন এলাকায় মশা নিধক ওষুধ ছিটাচ্ছেন পরিচ্ছন্ন কর্মীরা, আর নিজেরাও মশক নিধন স্প্রে ও কয়েল ব্যবহার করে সুফল পাচ্ছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। আর করোনা আতঙ্কে ঘরে থাকার বাধ্যবাধকতা থাকলেও মশার উপদ্রবে বাসায় টেকাই দায় হয়ে দাঁড়িয়েছে বলে জানান বাসিন্দারা। মশার যে উপদ্রব বেড়েছে তার সাথে যে এডিস মশার কামড়ে বাচ্চাদের যে ভয়াবহ ডেঙ্গু হবে না তার তো কোনো নিশ্চয়তা নাই। আমরা কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারতেছি না, তার মধ্যে যদি ডেঙ্গু আক্রমণ করে তখন আমাদের কি হইব? মশার কথা কি কমু ভাই, ঘরের ভিতরে এত মশা, ঘরে থাকা যাইতেছে না। এমন অবস্থায় জনপ্রতিনিধিরা বলছেন স্বল্প সংখ্যক পরিচ্ছন্ন কর্মী ও ফগার মেশিনের সাহায্যে তারা প্রতিনিয়ত মশা মাছি নিধনে কাজ করে যাচ্ছেন। সমস্ত ড্রেনে আমরা কীটনাশক ওষুধ ছিটানো হয়েছে, পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে জনবল দিয়ে এডিস মশা ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সাভারে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত না হলেও সাধারণ মানুষকে সচেতন থেকে বাসাবাড়িতে বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিষ্কাশনের আহ্বান জানান তিনি। যার যার বাড়ি, যার যার আঙ্গিনা তিনি নিজ দায়িত্বে যেন পরিষ্কার রাখেন, তাহলে আমরা ডেঙ্গুর মশার আক্রমণ থেকে রক্ষা পেতে পারব। সাভার উপজেলার একটি পৌরসভা ও 12টি ইউনিয়নে 25 লাখের বেশি মানুষের বসবাস। ডিইউপিজেড সহ ছোট বড় মিলিয়ে প্রায় 12 শতাধিক শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ, সাভার। নেত্রকোনার নৌকাডুবিতে 2 জন নিখোঁজ রয়েছেন। গতকাল সকালে খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ সীমান্তবর্তী নয়াবাজার এলাকায় এই নৌকাডুবি হয়। স্থানীয়রা জানান, মোহনগঞ্জ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে ডাক্তার দেখাতে পাশের খালিয়াজুড়ি উপজেলায় যাচ্ছিলেন 7 যাত্রী। ধরু নদীর নয়াবাজার এলাকায় পৌঁছলে হঠাৎ প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় 5 জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন 2 জন। খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে অভিযান চালায়। ঘূর্ণিঝড় আমপানের আঘাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো 5 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। ফলে নতুন করে চিংড়ি চাষ করা যাচ্ছে না, তলিয়ে যাওয়া ফসলও পচে নষ্ট হচ্ছে। আর পানিবন্দী মানুষের দুর্দশার শেষ নেই। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সেনাবাহিনীর সহায়তায় 15 দিনের মধ্যেই বেড়িবাঁধ সংস্কারের আশ্বাস স্থানীয় প্রশাসনের। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। গত 20 মে রাতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আমপানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরা জেলা। নদীর পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে জেলায় উপকূলীয় উপজেলা আশাশুনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। শত শত চিংড়ি ঘের ভেসে যায়, তলিয়ে যায় ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। প্রতি বছর বেড়িবাঁধ ভাঙন থেকে রক্ষা পেতে স্থানীয়রা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। ভাঙনের পরে কোনো কাঁচা ঘর বাড়ি নেই, বুঝলেন, পানি যা উঠতেছে সে পরিমাণ নামতে পারছি না। আমরা টেকসই বাঁধ চাই যাতে বারবার না ভাঙে। এইখানে বাঁধ সবসময় ভেঙে যায়, এই কয়েক বছর ভেঙে যাচ্ছে। আমরা বুড়ি মরতেছি, আমাদের বাঁধ মজবুত বাঁধ এখানে একটা চাই। ভাঙন থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই জনপ্রতিনিধি। আমরা কোনো ত্রাণ চাই না, আমরা অন্য কোনো সাহায্য চাই না, আমরা চাই একটা সুন্দর টেকসই বাঁধ, যাতে এই বাঁধ হলে যাতে আমরা নিজেরাই নিজেদের কর্ম করে যাতে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি এবং যাতে আমাদের বাসস্থান ঘরগুলো আছে সেগুলো আমরা পুনর্নির্মাণ করে আমরা সেখানে যাতে বসবাস করতে পারি। পানি উন্নয়ন বোর্ড জানায় দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে সবগুলো বেড়িবাঁধ যাতে সংস্কার করা যায় সেজন্য স্যাররা দ্রুত পদক্ষেপ নেবেন, এ বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। 250 মিটারের উপরের সব ভাঙ্গা বাঁধ সেনাবাহিনীর মাধ্যমে আগামী 15 দিনের মধ্যে সংস্কার করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। কিছু কিছু স্পট যেগুলো অল্প বিস্তর ভেঙেছে সেগুলো লোকালি চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই বাঁধগুলো মেরামত করতেছে। সেই ক্ষেত্রে আমরা ওরা আমাদের কাছ থেকে সিনথেটিক ব্যাগ, বাঁশ বা এই উপকরণ চাচ্ছে, সেগুলো আমরা সরবরাহ করছি। আশাশুনি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের 2টি ডিভিশনের আওতায় 190 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আমপানের পানির তোড়ে 30 কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্ট ধসে ভেঙে যায়। সময় সংবাদ, সাতক্ষীরা। করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের 76টি শিল্পনগরীর অধীনে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের জন্য সরকার
50,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা দিয়েছে। প্রণোদনার অর্থ ইতিমধ্যে ব্যাংকগুলোতে চলে গেছে। বিসিক অন্তর্ভুক্ত বিভিন্ন শিল্পের মালিকরা ব্যাংক থেকে স্বল্প সুদে এই প্রণোদনার অর্থ গ্রহণ করতে পারবেন। সরকারের এই উদ্যোগে খুশি শিল্প মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। করোনার লকডাউনের কারণে পণ্য পরিবহন, বিপণন সহ নানা বিধিনিষেধের কারণে বিসিক শিল্পনগরীগুলোতে শিল্প কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না। সিলেটের খাদিমনগর বিসিক শিল্পনগরীতে গিয়ে দেখা যায় অধিকাংশ শিল্প কারখানা বন্ধ। উৎপাদিত পণ্য বিপণনের পরিবেশ না থাকায় শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে ক্ষতির ঝুঁকি নিতে চাচ্ছেন না শিল্পের মালিকেরা। অবশ্য কয়েকটি প্রতিষ্ঠানে সীমিত পরিসরে উৎপাদন অব্যাহত রেখেছে। যে সমস্যাটা সেটা হলো গিয়ে আপনি কি রোগের চিকিৎসা করবেন না মানুষকে খাওয়াবেন। আমরা এই সব কিছু চিন্তা করে আমাদের ফ্যাক্টরিটা খুলছি, যাতে আমাদের ওয়ার্কারদের বেতনটা ঈদের সময় যতটুকু পারি বোনাসটা দিয়ে ওদেরকে সচল রাখতে পারি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরীর জন্য সরকার 50,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছে বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। বিসিকের শিল্পনগরীগুলোতে যে সমস্ত শিল্প কারখানা ক্ষুদ্র এবং মাঝারি টিপের যে শিল্প কারখানাগুলো স্থাপিত আছে, ওই সমস্ত শিল্প কারখানাগুলো পুনরায় চালু করার যে ওয়ার্কিং ক্যাপিটাল, সেই ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে তাদেরকে দেয়া হবে স্বল্প সুদ। ভয়াবহ এই সংকটে সরকারের এমন সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকার যখন এত বড় একটা প্রণোদনা দিয়েছে, নিশ্চয়ই আমার বিশ্বাস যে এই প্রণোদনার যদি আমরা সুযোগ পাই, তাহলে আমরা আমাদের ফ্যাক্টরিটা চালাতে আমাদের অনেক একটা সহযোগিতা হবে। করোনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিল্পের মালিকেরা ব্যাংক থেকে 4% সুদে এই প্রণোদনার ঋণ গ্রহণ করতে পারবেন। ঋণের অর্থের 5% সরকার ভর্তুকি দিবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রংপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায় 100 পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে নগরের মাহিগঞ্জ বাজারে এই ত্রাণ সামগ্রী তুলে দেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসংস্থান বিষয়ক উপসম্পাদক তানভীর রহমান মাহিদ। 10 দিনের উপযোগী খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে খুশি অসহায় হতদরিদ্ররা। ছেলেদের নামে লিখে দিয়েছেন কোটি টাকার সম্পত্তি, অথচ কপালে জুটল শুধুই অবহেলা। ঈদের দিনে তাকে রাস্তায় ফেলে গেল সন্তান। পুলিশ উদ্ধার করে তার থাকা খাওয়ার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত রিপোর্টে। ৮৬ বছর বয়সে হয়েছেন গৃহহারা। 7 সন্তান থাকার পরও ঈদের দিন তাকে ফেলে যাওয়া হয় রাস্তায়। জয়পুরহাট শহরের জানিয়ারবাগান মহল্লার জিবাতুন্নেসা 17 বছর আগে স্বামীকে হারান। নিজের কোটি টাকার সম্পত্তি লিখে দেন ছেলেদের নামে, অথচ আজ তার ঠাঁই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি ছোট্ট কক্ষে। অসহায় এই মা তারপরও সন্তানদের মঙ্গলকামী। দোয়া করি আল্লাহ আমার বাচ্চাদের সুখে রাখুক, শান্তি রাখুক, আমি দেখে মরতে পারি বাবা। এলাকাবাসী জানান, ছেলেদের বাড়িতেই পর্যায়ক্রমে থাকতেন বৃদ্ধা মা। ঈদের দিন সকালে ছোট ছেলের বাড়ি থেকে মেজো ছেলের কাছে যান, কিন্তু তাকে হুইলচেয়ারে করে রাস্তার ধারে ফেলে যান ছেলে ও ছেলের বউ। প্রতিবেশীরা 999-এ ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে। 3 তলা 2 তলা বিল্ডিং করে তারা আছে, কিন্তু ওখানে তার মায়ের কোনো জায়গা হয় না। মায়ের যে অবস্থা সেটা দেখে আমরা এই গ্রামবাসী এবং আমরা লজ্জিত। আইনের আওতায় এনে এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সন্তান তার বাবা মায়ের প্রতি এমন আচরণ না করতে পারে। তার ভরণ পোষণের সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর বৃদ্ধার সন্তানদের আইনের আওতায় আনার কথা জানায় পুলিশ। কেন এই ধরনের অন্যায় করেছে এই কারণে তার 3 ছেলেকে আমরা আটক করে নিয়ে আসছি। এটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই আইনে যা যা বলা হয়েছে আইন অনুযায়ী ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যে শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো আরেকটু বলিষ্ঠ হওয়া দরকার, যাতে করে আমরা আমাদের বাবা মা এবং আমাদের মুরব্বীদের প্রতি যথাযথ সম্মান আমরা প্রদর্শন করতে পারি। তবে আমরা এই ভদ্রমহিলার সার্বিক ব্যবহার এবং দেখাশোনা আমরা করছি এবং করে যাব। বৃদ্ধা জিবাতুন্নেসার 4 ছেলে ও 3 মেয়ে রয়েছেন। সময় সংবাদ, জয়পুরহাট। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় শিশুসহ আরও 21 জনের মৃত্যু। মৃতের সংখ্যা দাঁড়ালো 522 জনে। ঈদের ছুটিতে 1 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন নমুনা পরীক্ষা শনাক্তের হার সর্বোচ্চ।
এবার করোনা হটস্পটে রূপ নিয়েছে চট্টগ্রাম। প্রতিদিন শনাক্ত হচ্ছে 150 থেকে 200 জন। অবাধে প্রবেশ ও বের হওয়ায় বাড়ছে সংক্রমণ বলছেন চিকিৎসকরা। শিথিল লকডাউন ও অপরিকল্পিত পদক্ষেপের কারণে কমছে না সংক্রমণ, মত বিশেষজ্ঞদের। জুনে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ, পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা বলছে সরকার। করোনা দুর্যোগের মধ্যে বিশ্বে তৃতীয় চাল উৎপাদকের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখলেও বঞ্চিত কৃষক, বাজেটে অর্থ বরাদ্দের পরামর্শ। এবং খুলনার কয়রায় ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে ঢুকছে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি, মহাপরিকল্পনার কথা জানালো প্রশাসন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।